এখন আমি তোমাদের সামনে লিডাম্পাল নামক হোমিওপ্যাথি ওষুধটা নিয়ে যথেষ্ট আলোচনা করার একটা মানসিকতা আছে বা করব। যাক, লিডাম প্লাস্টার ওষুধটার পুরো নাম হচ্ছে লিডাম প্লাস্টার। জেনে রাখো, আমি এরপরে যখন বড় বড় মেডিসিন পড়াবো তখন তো অ্যান্টিসোরিক, অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিফিলিটিক, অ্যান্টিটিউবারকুলার এরকম বলবো। তবে এই লিডাম্পালটা হচ্ছে অ্যান্টিছোরিক এবং অ্যান্টিসাইকোটিক, মাথায় রাখতে হবে। তার কারণ রোগের যে ফান্ডামেন্টাল কজ সেটা কিন্তু আমাদের মাইজাম, সোরা, সাইকো, সিফিলিটিক এবং এদের মিশ্রণে তৈরি হয় টিউবারকুলার। যদিও আমি যখন তোমাদের পড়াবো মাইজমেটিক ডিজিজ তখন কমপ্লেক্স সিঙ্গেল মাইজাম সম্পর্কে আলোচনা করব, বা সিঙ্গেল মাইজাম সম্পর্কেও সোরা, সাইকো, সিফিলিটিক আলোচনা করব, তখন আরো বিস্তারিত বলবো। তাহলে লিডাম্পাল হচ্ছে অ্যান্টিছোরিক এবং অ্যান্টিসাইকোটিক। আচ্ছা, লিডাম্পালের রোগ লক্ষণগুলি সাধারণত দুভাগে আমরা ভাগ করে নিতে পারি। আমরা গত এপিসোডে বলেছিলাম হাইপেরিকাম। হাইপেরিকামের শুধু একটা সাইড দেখিয়েছিলাম, শুধু আঘাত লাগা। আর্নিকায় দেখিয়েছিলাম আঘাত লাগার একটা দিক আর একটা ন্যাচারাল রোগের একটা দিক। লিডাম প্লাস্টারও সাধারণত এক জাতীয় আঘাত জাতীয় কিছু রোগের উৎপত্তি হয়, আর প্রাণশক্তি আক্রান্ত হয়ে মাইজমেটিক ডিজিজ কিছু তৈরি হয়। তাহলে আমি আঘাত লাগা বলতে কেমন আঘাত লাগা আর কি ব্যাপার সেটা নিয়ে আমি প্রথম আলোচনা করব। লিডাম্পালের যে অবস্থাগুলি পাওয়া যায়, অর্থাৎ এর প্রুফ পড়লে বা অন্যান্য মেডিকা, জেমস টাইলার কেন্ট, তারপরে ডাক্তার নীলমণি ঘটক বা অন্যান্য গুরুজনদের মেডিকা পড়লে যেটা পাওয়া যায় তার থেকে আমি বিস্তারিত, যত সম্ভব বিস্তারিত আমি তোমাদের আলোচনা করে বুঝাচ্ছি। আঘাত বলতে সূচাগ্র দ্রব্য যদি আমাদের দেহে কোনো স্নায়ু যন্ত্রে আঘাত পায়, অর্থাৎ ফুস ফুটে যাওয়া, পেরেক ফুটে যাওয়া, এই জাতীয় আঘাত যদি আমাদের দেহেতে কোথাও হয়, হাতের তলায়, পায়ের তলায়, তাহলে বা আমাদের স্নায়ু কেন্দ্রে যদি এরকম সুস ফুটে যায়, পেরেক ফুটে যায়, বা নখের মধ্যে চোল ঢুকে যায়, এই রকম জাতীয় শরীর আভ্যন্তরে কোথাও যদি সূচাগ্র দ্রব্য কিছু ঢুকে যায় এবং তার ফলে যদি কিছু রোগ লক্ষণ তৈরি হয়, যদিও রোগ লক্ষণটা আমি বলছি। আর একটা হচ্ছে প্রাণী, পতঙ্গ, এই পতঙ্গের আক্রমণ, কেলায় কামড়ালো, বিছেই কামড়ালো, বৌমাছি কামড়ালো, বোলতায় কামড়ালো, ভীমরুলে কামড়ালো, এমন যদি সূচাগ্র কোনো প্রাণী, পতঙ্গ যদি আমাদের বা কোনো ব্যক্তির দেহেতে দংশন করে, তাহলে কিন্তু আমাদের লিডাম্পালের একটা কথা এসে যায়। দুটো দিক হচ্ছে, একটা রোগের দিক আমি পরে আলোচনা করছি, আর একটা যেটা বললাম যে কিছু ফুটে যাওয়া, কিছু বিদ্ধ হওয়া, সূচাগ্র দ্রব্য বিদ্ধ হওয়ার ফলে যে লক্ষণগুলি আসে। এখানে আর্নিকার মধ্যে এরকম বড় কোনো আঘাত বা হাইপেরিকামের মধ্যে এরকম বড় আঘাতের কথা আমি বলছি না। তাহলে আঘাত যেমনই হোক না কেন সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে স্নায়ুতে আঘাত লাগলে এবং সেই আঘাত স্থানে যদি আমাদের ব্যথা যন্ত্রণা শুরু হয়, তাহলে আমরা আগের দিন আলোচনা করেছিলাম কি না, প্রাথমিকভাবে আমরা আর্নিকা দেব, ব্যথা বেদনা হচ্ছে আর্নিকা খাও। কিন্তু যদি আমরা দেখি যে হাইপেরিকামের মতন এরকম যন্ত্রণা স্নায়ু বেয়ে উপরের দিকে উঠছে, গরমে উপশম হচ্ছে, তাহলে আমরা হাইপেরিকাম দেব। আর যদি আহত স্থান কয়েক ঘন্টার মধ্যে অল্প শীতল হয় এবং ঠান্ডা জলের মধ্যে হাত ঢুকিয়ে রাখলে বা বরফ জলের মধ্যে হাত ঢুকিয়ে রাখলে বা ঠান্ডায় উপশম হয়, তাহলে আমরা কিন্তু অন্যান্য মেডিসিনকে উপেক্ষা করে প্রথমেই লিডামের কথা চিন্তা করবো এবং লিডাম দেব। তাহলে সেই ভীমরুলি কামড়াক
বুলতায় কামড়াক, বিচে কামড়াক, চেলায় কামড়াক, মৌমাছিতে কামড়াক, বা আমাদের আঙুলের মাথায় চোষ ফুটে যাক, বা ছুরি ফুটে যাক, বা পায়ে পেরেক ফুটে যাক, সেখানে কিন্তু আমরা লিডামের কথা চিন্তা করতে পারবো। লিডামের যন্ত্রণাটা একটা স্থান নিয়েই থাকে এবং সেখানে যন্ত্রণা হয়, এবং যন্ত্রণার সাথে যে স্নায়ুগুলি আক্রান্ত হয়ে প্রদাহ হলেও কিন্তু সেই জায়গাটা তুলনামূলক উত্তাপ হয় না, সেখানে একটা ঠান্ডা ভাব, স্পর্শ শীতল ভাব আমরা লক্ষ্য করতে পারি। আর স্পর্শ শীতল যদি আমরা নাও পাই, এই আহত স্থানে যদি ঠান্ডা জল দিলে বা বরফ জল দিলে বা বরফ গড়লে যদি উপশম পাওয়া যায়, তাহলে আমরা কিন্তু লিডামের কথা চিন্তা করব। এই হচ্ছে আমাদের লিডামের আঘাতজনিত অবস্থা। এইবার যাচ্ছে আমাদের লিডামের বাত লক্ষণ বা লিডামের ন্যাচারাল ডিজিজ। এই প্রাণ শক্তি আক্রান্ত হয়ে যে রোগ লক্ষণগুলি প্রকাশ করে, সেখানে আমরা লিডামের একটা জিনিস দেখি, ধাতুগতভাবে লিডামের রোগী হলে তার মুখটা একটা ফোলা ফোলা ভাব, হাতটা ফোলা ফোলা ভাব, নিম্ন অঙ্গ একটা ফোলা ফোলা ভাব আমরা লক্ষ্য করতে পারি। রোগী শীতে, আমি কিন্তু একদম লিডামের নির্যাসটা বলছি, লিডামের চেহারা হিসাবে বর্ণনা করতে গেলে দেখা যাচ্ছে মুখটা একটু ফোলা ফোলা, হাত পা একটু ফোলা ফোলা, অনেক সময় রস সঞ্চয় ভাব থাকতেও পারে, নাও পারে, তবে থাকে, অনেক সময় থাকে। এবার রোগী প্রচন্ড শীতকাতর, শীতে ঠকঠক করে কাঁপে, শীতকাতর, প্রচন্ড শীতকাতর। কিন্তু পিকুলিয়ারিটি হচ্ছে, রোগী শীতকাতর হলেও সে কিন্তু শীতলতায় উপশম, শীতল জিনিসটা চায়। সে কিন্তু ওই লেপ কাঁথা গায়ে দেয়া, কম্বল মুড়ি দেয়া তা কিন্তু চায় না। তাই শীতলতা সত্ত্বেও, শীতকাতর সত্ত্বেও শীতলতায় উপশম, এটা কিন্তু লিডাম পলের একটা বিশিষ্ট চরিত্রগত লক্ষণের মধ্যে পড়ছে। এইবার লিডামের রোগী সাধারণত, আমি বলেছি অ্যান্টিস্টোরিক এবং অ্যান্টিসাইকোটিক। লিডামের মধ্যে আমরা বাত পাই। দেখো, বাতকে সাধারণত আমরা হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে দুভাবে ভাগ করি, একটা হচ্ছে রিউমাটিজম আর একটা হচ্ছে গাউট। যে রিউমাটিজম হচ্ছে সাধারণত মাংস পেশিতে যে যন্ত্রণাগুলি হয়, বা সন্ধির নিকটতম স্থানে বা মাংস পেশিতে যে যন্ত্রণাগুলি হয়, থেকে হয়, কতদিন ভালো হয়ে গেল, আবার কিছুদিন পরে হলো, আবার কমে গেল, আবার কিছুদিন বাদে হলো, এই মতো অবস্থায় আমরা হোমিওপ্যাথি দৃষ্টিভঙ্গিতে আমরা রিউমাটিজম বলি। আর জয়েন্টের বাত, যেগুলি দীর্ঘদিন ধরে চলছে এবং ক্রমান্বয়ে চলছে, সেগুলিকে আমরা গাউট বলি। যাক, সেই রিউমাটিজম হোক আর গাউট হোক, চিকিৎসা কিন্তু আমাদের একই। তার কারণ আমি বলেছি, রোগের নামকরণের উপরে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয় না, রোগীর সার্বিক অবস্থার উপরে হোমিওপ্যাথি ট্রিটমেন্ট হয়। তাহলে এইবার দেখা যাচ্ছে যে সেই বাত রোগী এতে আক্রান্ত, বাতের ধাত। তো বাতের ধাত যেখানে থাকবে, তোমরা খেয়াল করবা, যে লোক বাতে আক্রান্ত তার কিন্তু কিডনি আক্রান্ত থাকে। এ কম বেশি আক্রান্ত থাকতেই, যে বাতে আক্রান্ত থাকে তার হৃদযন্ত্র কম বেশি একটু আক্রান্ত থাকবে। আক্রান্ত বলতে কি, যান্ত্রিক পরিবর্তন তখন আসে না, কি আসে, একটু কার্যগত পরিবর্তন হয়। আমরা দেখেছি লিডামের রোগীর মূত্র অনেক সময় বিবর্ণ থাকে। কখন হয়? যখন তার ব্যথা বেদনা কম থাকে, তখন তার মূত্র বিবর্ণ হয়, ঘন হয়, মূত্রে দুর্গন্ধ থাকে, মূত্রের তলানি পড়ে, এটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি। অদ্ভুত ব্যাপার, ঠিক বেনজোয়িক অ্যাসিডের মতন। বেনজোয়িক অ্যাসিডে যখন মূত্র দুর্গন্ধ, মূত্রে তলানি থাকে, তখন রোগী ভালো থাকে। আর যখন মূত্র ভালো থাকে, তখন রোগীর দুর্গন্ধ থাকে। মূত্রে যখন তলানি থাকে, তখন রোগী অসুস্থ থাকে। এই জিনিসটা খেয়াল রাখবা মাথায়। কিন্তু বেনজোয়িক অ্যাসিড কিন্তু অত শীতকাতর না, ঠান্ডায় উপশম পাওয়া তা কিন্তু নেই। একটা লক্ষণকে নির্ভর করে কিন্তু হোমিওপ্যাথি ওষুধ দেওয়ার কোনো যুক্তি নেই। ওষুধ প্রয়োগ করার পরে যে চিত্রটা উদ্ভাসিত হয়েছিল, সেই চিত্রটা এই রোগীর মধ্যে পূর্ণাঙ্গ আছে কিনা খেয়াল করতে হবে। তাহলে আমরা বাতের লক্ষণ পাই। বাতে অনেক সময় ঢিবলি তৈরি হয়। ঢিবলি, বাতে দীর্ঘদিন ধরে আক্রান্ত হতে হতে এই গিঁটগুলি ফুলে যায়, মনে হয় যেন মাংস জমে গেছে, ফুলে গেছে, ঢিবলি তৈরি হয়। কিন্তু অদ্ভুত ব্যাপার, এই বাতের রোগীকে
এই আক্রান্ত স্থানে যদি ঠান্ডা দেওয়া যায় তাহলে কিন্তু রোগী উপশম পায়। সে কিন্তু উত্তাপ পছন্দ করে না। জেমস টেলর কেন্ট এক লিডাম্পলের মধ্যে একটা রোগীর কথা আলোচনা করছে যে উনি যখন রোগীটা দেখতে গেলেন তখন গিয়ে দেখলেন ওই রোগীটা বরফ জলের মধ্যে পা ঢুকিয়ে বসে আছে এবং ওই জলের মধ্যে খন্ড খন্ড বরফ ছেড়ে দিয়ে আছে। এই বরফগুলি ঘুরে ঘুরে যখন ওর পায়ে যাচ্ছে তখন সে আরাম পাচ্ছে। রোগীর স্ত্রী তাকে পূর্ণাঙ্গ বর্ণনা দিলেন এবং উনি বললেন যে ইদানিং কালার কাজকর্ম করতে পারে না, হাত পা ফুটে গেছে, কিন্তু টোটো কোম্পানির ম্যানেজার ছিল মানে রোগীটা চরিত্রহীন, সিফিলিস দ্বারা আক্রান্ত, তার হাঁটু ফোলা, জয়েন্টে ফোলা, হাত পা ফোলা, সে লোক রেখে বাড়িতে লোক দিয়ে কাজকর্ম করাতো এবং সে ঘরের মধ্যে বেশিরভাগ সময় ওই রকম অবস্থায় থাকতো। তাহলে কি হচ্ছে, একে তো রোগীর শীত কাতর চিলি পেশেন্ট, তারপরে ঠান্ডা জলে উপশম, বরফের মতন ঠান্ডা জল দিলে সে আরাম পায়। কেন সাহেব সেটা লক্ষ্য করলেন, যদিও কেন সাহেব ওই রোগীকে ট্রিটমেন্ট করতে 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 রোগীকে কিন্তু পূর্ণাঙ্গ সুস্থ করে ফেললেন। যেমন আমাদের ঘটক সাহেব বলছেন যে একটা মায়ের এরকম দুটো বাচ্চা হয়ে যাওয়ার পরে নষ্ট হয়ে গেছে, তার পিরিয়ডিক্যাল সমস্যা ছিল, প্রত্যেক মেনস্ট্রুয়েশনের সময় যন্ত্রণা হতো, মেন্সগুলি কালো কালো হতো এবং তার মধ্যে যথেষ্ট কষ্ট ছিল, মারাত্মক কষ্ট ছিল পিরিয়ডিক্যাল সমস্যায়। ওই রোগীটাকে কেস রেকর্ড করতে গিয়ে দেখা যাচ্ছে তার দুই বগলে বড় বড় লেবুর মতন টিউমার আছে, ঘাড়ে টিউমার আছে, বা দেহেতে বেশ কিছু জায়গায় বড় বড় টিউমার আছে। এবং যখন তার পিরিয়ডিক্যাল যন্ত্রণা হতো তখন সে তল পেটে বরফের ন্যায় শীতল জলে চেক করত, মুখগুলি ফোলা ফোলা ছিল। এবং ডাক্তার ঘটক সাহেব ওই রোগীটাকে যখন লিডাম্পল দিয়ে ট্রিটমেন্ট করলেন তখন দেখা গেল তার আভ্যন্তরীণ রোগ লক্ষণগুলি উপশমের সাথে সাথে তার টিউমারগুলিতে একটা ব্যথা শুরু হলো। উনি দেখলেন যে আভ্যন্তরীণভাবে সুস্থ হওয়ার সাথে সাথে যখন বাহ্যিকভাবে ব্যথা তৈরি হয়েছে, এটা হচ্ছে আরোগ্য গতি। আরোগ্য গতিটা আমি কিছু বলে রাখি, পরে অর্গাননে তোমাদের ভালো করে বোঝাবো। আপার বডি টু লোয়ার বডি রোগের আরোগ্যের গতি, ইনসাইড টু আউটসাইড, ভাইটাল অর্গান টু লোয়ার ভাইটাল অর্গান। এইভাবে যদি চিকিৎসার সময় হার্টের রোগ ছেড়ে গিয়ে বাতের লক্ষণ প্রকাশ পায়, হাঁপানি ছেড়ে দিয়ে যদি তার শ্বাসকষ্ট একজিমাটা বের হয়, তাহলে জানতে হবে আমার চিকিৎসা সঠিক হচ্ছে। যাই হোক, উনি কতদিন অপেক্ষা করার পরে উনি লক্ষ্য করলেন, আমি খুব সহজে বলছি, সংক্ষেপে বলছি, উনি কতদিন অপেক্ষা করার পরে এবং এই ওষুধই ট্রিটমেন্টে রাখার পরে তার সেই টিউমারগুলি অদৃশ্য হয়ে গেল। তাহলে সাইকোটিকের যে যান্ত্রিক পরিবর্তন সেটা হলো। এবং আমরা দেখি সাইকোসিস মাইগ্রাম দ্বারা আক্রান্ত রোগীর মোর মেন্স মোর পেন পাওয়া যায়। তোমরা সিমি সিফিউকার মধ্যে পাবা, তোমরা থুজার মধ্যে পাবা, আবার এই লিডাম্পলের মধ্যেও বলছি সাইকোটিক মেডিসিনের মধ্যে এটা পাওয়া যায়। যত স্রাব ভাঙে তত তার যন্ত্রণাগুলি উপশম হয়। সোরার ধর্ম হচ্ছে যত স্রাব ভাঙে তার যন্ত্রণা তত বৃদ্ধি হয়, সাইকোসিসের ধর্ম। আর সোরার ধর্ম হচ্ছে স্রাব নির্গমনের সাথে সাথে সে উপশম পায়, নির্গমনের নিবৃত্তি আর একটা নির্গমনের বৃদ্ধি। মাথায় খেয়াল রাখতে হবে। তাহলে মুখটা ফোলা ফোলা, হাত পা ফোলা ফোলা, রোগী শীতকাতর, আক্রান্ত স্থানে ঠান্ডা বরফের ন্যায় শীতল জল দিলে উপশম। এইটাই হচ্ছে কিন্তু লিডাম্পলের ক্যারেক্টারিস্টিক সিমটমস। আমি বলছি আমাদের মেডিকেলে পাই আক্রান্ত স্থানে কোথাও সুচ ফুটে গেছে, কোথাও ছেঁচে গেছে, কোথাও কেটে গেছে, সেই জায়গাটা তো ছেঁচা বাটা দিয়ে হয়তো ট্রিটমেন্ট করা হলো, বা তাৎক্ষণিক অ্যান্টিপ্যাথির সাহায্যে অ্যালোপ্যাথির সাহায্যে হয়তো ট্রিটমেন্ট করা হলো। তারপরের থেকে দেখা গেল ওই স্নায়ুগুলি আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, আর ওই স্নায়ুর সাথে কানেকশন আছে সেই মাসেলস গুলিও কিন্তু ক্রমান্বয়ে শুকিয়ে যাচ্ছে, আস্তে আস্তে সেই অঙ্গটা শুকিয়ে যাচ্ছে। যদি এমন ধরনের অবস্থা আমরা পাই তাহলে আমরা কিন্তু লিডাম্পলের কথা চিন্তা করব। তাহলে আমরা কি পেলাম? লিডাম্পলের একটা পেলাম সুচ ফুটানো, হুল ফুটানো, পেট ফুটানো, হুল বিদ্যুৎ যান্ত্রিক কীট পতঙ্গ দ্বারা দংশিত হওয়া, আক্রান্ত স্থানে ঠান্ডায় উপশম, জ্বালা ব্যথা সেখানে তো থাকেই, একটা পেলাম।
ঠান্ডায় উপশম, রুগী শীতকাতর ঠান্ডায় উপশম, আর আক্রান্ত স্থানে বা প্রদায়িক স্থানটা খানিকটা শীতল হয়, প্রচন্ড উত্তাপ হয় না, এটা খেয়াল রাখতে হবে। আচ্ছা, আর আরেকটা পেলাম আমাদের ন্যাচারাল ডিজিজ, গাউট, মূত্রযন্ত্র আক্রান্ত, পিরিয়ডিক্যাল নন ফাংশন। এইবার যদি আমি যে রোগগুলির কথা বললাম না, দেখা গেল তার প্রোলাপস ইউটারাস আছে, দেখা গেল তার হার্টবিট বেশি হচ্ছে, দেখা গেল তার মাথার যন্ত্রণা হচ্ছে, হোক, আমার যদি রোগীর মূল ক্যারেক্টার সিমটমসে যদি এইগুলি পাই, তাই আমি দিলে এই রোগগুলিও ভালো হয়ে যাবে। দেখো, বাত চাপা পড়লে চিকিৎসার মধ্যে আমি দুটো জিনিস বললে, চিকিৎসা তিন রকমের হয়। একটা কিউরেটিভ ট্রিটমেন্ট, যেটা আদর্শ হোমিওপ্যাথিতে হয়, আর একটা প্যালিয়েটিভ মেথড, অর্থাৎ উপশমকারক চিকিৎসা, যেটা মালিশ লাগানো, মলম লাগানো, ব্যথার বড়ি খাওয়া, বিষ মতে যে ট্রিটমেন্ট হয় তাকে তার দ্বারা চাপা পড়ে যায়, উপশম হয়। উপশম বলতে কয়েকদিন, কয়েক মাস, কয়েক ঘন্টা ভালো আছে, আবার রোগ তৈরি হলো, এগুলি উপশম হয়। আর যখন বাতে মালিশ করা হয় বা সেক দেওয়া হয়, কেন বলছেন এমনকি টিপাটিপি করলেও বাত স্থানান্তরিত হয়, ক্যালমিয়ার ল্যাটিফোলিয়ার মধ্যে তোমরা পাবা, বাত রোগ সারে না। ওইভাবে বিষ মধ্যে ট্রিটমেন্ট করলে বাত রোগ সারে না, কি হয়, তাকে তাড়িয়ে দেওয়া হয়, এক স্থান থেকে তাড়িয়ে আর এক স্থানে পাঠানো হয়, অর্থাৎ লোয়ার ভাইটাল অর্গান টু ভাইটাল অর্গানে পৌঁছে দেওয়া হয়, অর্থাৎ তার হৃদযন্ত্র আক্রমণ করে। খেয়াল রাখতে হবে। তাহলে এইবার কোন রোগীকে যদি ট্রিটমেন্ট করার সময় তার আভ্যন্তরীণ কষ্টগুলি, অস্বচ্ছন্দতা বোধগুলি যদি স্বচ্ছন্দে ফিরে আসে, রোগী ভালো বোধ করতে থাকে, আর তার সাথে সাথে গিটের ব্যথাগুলি যদি বাড়ে, আমরা কিন্তু পিছিয়ে যাব না, আমরা জানবো সঠিক ট্রিটমেন্ট হচ্ছে। তাহলে সাপ্রেটিভ ট্রিটমেন্ট, অর্থাৎ চাপা দেওয়া ট্রিটমেন্ট, একটা ট্রিটমেন্ট করবো 10টা রোগ তৈরি হবে। সাপ্রেটিভ ট্রিটমেন্ট, এক্সিমায় মলম লাগাবো, দাঁতে মলম লাগাবো, বাতে মালিশ করব, ব্যথার ওষুধ খাবো, একটা কমে যাবে, 10টা তৈরি হবে। আজকেই যে পেশেন্টটা তোমাদের সামনে দেখলাম, তুমি তো দেখলে 96 পালস রেট, রিউমাটিক পেন, এবং রিউমাটিক পেনে 2.5 বছর ধরে ভুগছে। প্রথমে কোমরের যন্ত্রণা, তারপর পায়ের তোলার যন্ত্রণা, তারপর ঘাড়ের যন্ত্রণা, তারপর মাথার যন্ত্রণা, পিরিয়ডিক্যাল সমস্যা। তাহলে এই যে ওষুধ আসলে 2.5 বছর ধরে খাওয়ানো হচ্ছে, কি হচ্ছে, ওষুধ খেলে উপশম হয়। আমরা 59 নম্বরে পাবো যে বিষ মতে উপশম করলে রোগ কেমন করে বর্ধিত হয়, খেয়াল রাখতে হবে, রোগীদেরকে বোঝাতে হবে, নিজেরা বুঝতে হবে। এইভাবে রোগগুলি আমাদের গুরুতর আকার ধারণ করে। তাই যদি আমরা এমন পাই যে নিম্নাঙ্গের বাতগুলি উপশম করার ফলে আমাদের ভাইটাল অর্গানগুলি আক্রমণ করেছে, বেশিরভাগই হার্ট বা কিডনিটা আক্রমণ করেছে, তাহলে আমরা কিন্তু একবার লিডামের কথা চিন্তা করব। যদি রোগী শীতকাতর এবং আক্রান্ত স্থানে ঠান্ডা দিয়ে উপশম পাই, তাহলে আর আক্রান্ত স্থানে স্নায়ুগুলি ক্রমান্বয়ে শুকিয়ে যাওয়া এবং স্নায়ুর সাথে কানেকশন থাকে যে মাসেলস গুলি, সেই মাসেলস গুলিও কিন্তু শুকিয়ে যায়। এই রকম ভাবে আমরা কিন্তু একটা ওষুধের মূল ক্যারেক্টারটা বুঝে নেব। শোনো, ঘটনা হচ্ছে আমরা রোগের নামকরণের উপরে ট্রিটমেন্ট করি না। আমরা হতে পারে কোনো নালিকাকে ট্রিটমেন্ট করছি, আমরা হতে পারে কোনো ফোড়াকে ট্রিটমেন্ট করছি, আমরা হতে পারে কোনো মাথা যন্ত্রণাকে ট্রিটমেন্ট করছি, কিন্তু এটা কিন্তু এই যে রোগের যে সাধারণ লক্ষণ, এগুলিকে বাদ দিয়ে রোগীর ক্যারেক্টারিস্টিক সিমটমস, তার মেন্টালটা কি, তার মডালিটিসটা কি, সে কি চাইছে, কিসে সে ভালো বোধ করছে, এগুলি খেয়াল করতে হবে। যদিও লিডাম্পারের মধ্যে একটা ভয়, একটা বিরক্তি ভাব থাকে, একটা অস্বচ্ছন্দতা ভাব থাকে, তবে জেমস টাইলার কেন বা নীলমণি ঘটক বা আমাদের অন্যান্য মেডিকাল আমি যেটা পড়ে দেখেছি বা রোগী ট্রিটমেন্টের ক্ষেত্রে যেটা দেখেছি, সেটা কিন্তু মানসিক লক্ষণটা খুব একটা গুরুত্বপূর্ণ পূর্বের মধ্যে প্রকাশিত হয়েছিল না, বা রোগীর মধ্যেও আমরা তেমন পাই না। এবার আর তেমন কি বলবো, মোটামুটি আমি লিডাম্পল সম্পর্কে তোমাদের যেটা বললাম, নিশ্চয়ই আশা করি তোমরা বুঝতে পেরেছো। খেয়াল রাখবা এবং বাড়িতে পড়াশোনা করবা মন দিয়ে। একটা এপিসোড একবার দেখতে হবে তা নয়, একটা এপিসোড দরকার হলে 3 বার 4 বার 5 বার দেখবা, শুয়ে শুয়ে মাথার ধারে দিয়ে দেখবা, শুনবা,
থাক, আজকে এই পর্যন্তই, পরের দিন আবার শুরু করব।